মোলার কি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য দেখো। মোলটা বোঝাই যাচ্ছে যে তোমরা এম দ্বারা বুঝবা, আর মোলার, মোল, মোল হইতেছে একক ঘনমাত্রায় কতটুকু কি আছে, হয় গ্রাম ইকুইভ্যালেন্ট না তো কয়টা অণু আছে, এগুলো এসে আমরা ক্যালকুলেট করি। আর মোলারটা কি বোঝায়, মোলার বোঝায় হইতেছে সলিউশনে, সলিউশনে কত গ্রাম দ্রবীভূত অবস্থায় আছে সেটার যে পরিমাপটা, সেটা কি বোঝায়, মোলার বোঝায়। এখন দেখো মোল জিনিসটারে যদি তুমি লিখতে চাও, যেমন ধরো তুমি যদি বলো যে 1 মোল, ওইটার মানে বোঝাবে কি জানো, যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, দেখো তো সোডিয়ামের পারমাণবিক ভর 23 না, পারমাণবিক ভর 23। তার মানে ওই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস যদি কখনো পাওয়া যায় সেটাকে বলা হবে কি, 1 মোল বলা হবে। তাহলে যদি 1 মোল সমান সমান কি হবে, 23 গ্রাম সোডিয়াম, এটা লেখা লাগবে 23 গ্রাম সোডিয়াম, সোডিয়ামের 23 গ্রাম। তারপরে যদি এখন লিখি যে 2 মোল সোডিয়াম সমান সমান কি হবে বলতো, 46 গ্রাম সোডিয়াম। মানে এটা গ্রামের সাথে সাথে কি হবে, পরিবর্তন হবে। এই গ্রামটা কি বলতো, এটা কি, এটা কি, এই যে গ্রামটা, এটাকে ভর না, কি ভর, আণবিক বা পারমাণবিক ভর। আচ্ছা, এখন আসি আমরা ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্টটা আসে মূলত হইতেছে এই যে মোলারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস ভাবে, মানে দেখো আমরা যে কোন একটা জিনিসের ঘনমাত্রা 3 ভাবে ক্যালকুলেট করতে পারি। ঘনমাত্রা কয় ভাবে ক্যালকুলেট করতে পারি, 3টা। একটা হইতেছে আমার মোলার ঘনমাত্রা, একটা হইতেছে আমার মোলাল ঘনমাত্রা, আর আরেকটা হইতেছে নরমাল ঘনমাত্রা বা নরমালিটি। নরমালিটিতে কি, ঘনমাত্রা। এখন দেখো তো মোলার জিনিসটা কি, মোলার জিনিসটা বোঝায় ধরো তুমি 1000 গ্রাম, 1000 গ্রাম দ্রবণ নিবা, 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে, 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটার আমরা কি বলবো বলতো, মোলার বলবো। এখন মোলারটা কি, তাহলে দেখো তো ধরো তোমার বললাম যে 1000 গ্রামের সোডিয়াম ক্লোরাইড সলিউশন। ও গ্রাম লিখি কেন, এমএল হবে, সলভেন্টের ক্ষেত্রে এসে গ্রাম, মানে এত সলভেন্টের মধ্যে। দেখো 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, তাই না? তাহলে যেমন ধরো যে আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ পানি, ঠিক আছে, NaCl। এখন NaCl এর এখানে আছে হইতেছে, দেখো ধরো আছে 58.5 গ্রাম NaCl, তুমি 1000 গ্রাম দ্রবণে দিছো, সরি 1000 ml দ্রবণে কি করছো, দ্রবীভূত করছো। তাহলে এটা কত হবে, কত মোলার হবে? দেখো 58.5 গ্রাম মানে কি বলতো, 1 মোল NaCl না, 1 মোল NaCl না, 1 মোল NaCl এর ভর কত, বা ধরো শুধু NaCl এর ভর কত, 58.5। তাইলে দেখো তো এখানে মূল সংখ্যাটা কি আছে, আর আমরা মূল সংখ্যা কি দেখছিলাম, W ডিভাইডেড বাই কি, M। ডাব্লিউটা কি, যত গ্রাম আমি নিব, যত গ্রাম নিব, আর এমটা হচ্ছে কি, মোলার আণবিক ভর। কি লিখলাম এটা, আণবিক ভর, শুধু কি হবে, আণবিক ভর। তাহলে দেখো তো আমি নিছি 58.5 গ্রাম, আর ভরও কত, 58.5 গ্রাম, তার মানে কি 1 মোল। এখন এই 1 মোল কত ml দ্রবণে আছে, 1000 ml। তাহলে ঘনমাত্রাটা কি হবে বলতো, মোলারে যদি নিতে চাই তাহলে ঘনমাত্রাটা কি হবে, 1 মোলার। দেখো এটার আমরা কি বলবো, 1 মোলার। এখন সেম জিনিস যদি আমি এখন এটার ইতে বের করতে যাই, নর্মালিটিতে বের করতে চাই, নর্মালিটিটা সেম জিনিস, 1000 ml হবে, 1000 ml দ্রবণে এখন আর 1 মোল হবে না, এখন কি হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এখন কি হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট ভর। ঠিক আছে, 1000 ml দ্রবণে গ্রাম ইকুইভ্যালেন্ট ভর থাকবে। এখন দেখো তো সোডিয়াম ক্লোরাইড, দেখো তো এটা কি কোনো অ্যাসিড বা বেস, দেখো তো। আচ্ছা আমি ধরে নিলাম যে এই সোডিয়াম ক্লোরাইডটা কোন একটা বিক্রিয়ার মাধ্যমে আসে, কি ধরনের বিক্রিয়া, ধরো মনো মনো অ্যাসিডিক আর মনোবেসিক কোন একটা ড্রাগ, তো বলতে পারবো না, ধরো কোন একটা কেমিক্যালের মধ্যে, যেমন HCl প্লাস NaOH থেকে আসছে। ঠিক আছে, দেখো তো
দুইটাই কি মনো না, মনোবেসিক না? তাহলে মনোবেসিক হইলে তাইলে এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট করতে হবে 1। আচ্ছা, এইটার যদি এখন তুমি ধরো ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে তুলনা করো, দেখো এখানে বিয়োজিত হবে কে বলো তো? সোডিয়াম প্লাস আর কি হবে? ক্লোরাইড মাইনাস। দেখো তো সোডিয়াম কয়টা ইলেকট্রন ডোনেট করতে পারছে? একটা ইলেকট্রন ডোনেট করতে পারতেছে। সো এইটার কি হবে? চার্জ কি হবে বলতো? +1। তাইলে আমরা এটার 1 দ্বারা ভাগ করব ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস যদি বের করতে চাই। এখন গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটা আমরা এইভাবে বের করি, ঠিক আছে? গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটা হইতেছে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল আণবিক ভর ডিভাইডেড বাই যোজনী অথবা ইলেকট্রন সংখ্যা, অথবা আমার কি হয়, কয়টা এইচ প্লাস দিচ্ছে বা কয়টা কি এইচ প্লাস, মানে প্রোটন রিসিভ অর প্রোটন রিসিভ, ঠিক আছে? প্রোটন ডোনেট অর রিসিভ, নাম্বার অফ প্রোটন ডোনেট অর রিসিভ, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। যখন নাকি তুমি অ্যাসিড বেস করবা, তখন কি করবা? যেমন ধরো তুমি HCl করছো, ঠিক আছে? HCl কয়টা H প্লাস দান করবে বলো তো? একটা। তুমি H3PO4 নিছো, এখান থেকে কয়টা ইলেকট্রন দান করবে বলো তো? 3টা দান করবে। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট মাসের কত দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করা লাগবে। বুঝা গেছে? সালফিউরিক অ্যাসিড 2 দ্বারা ভাগ করবা, ওইটাই হচ্ছে আমার গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এখন ধরো তুমি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল নিলা, যেমন তোমার এই যে আমরা তো লাস্ট অধ্যায় পড়ছিলাম না, এই যে এরকম সেল, এখানে তোমার জিঙ্ক 2+ আছে, এখানে তোমার কি আছে? কপার 2+ আছে। কপার 2+ না কপার প্লাস? কপার 2+। তাহলে দেখো তো তখন তুমি কত দ্বারা ভাগ করবা যদি জিঙ্কের গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বের করতে চাও? কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। কেন করবা বলো তো? এই দুইটা ইলেকট্রন কি করছে? ডোনেট করছে। এজন্য এটা কি হবে? 2 দ্বারা ভাগ হবে, সেম এজ কপার। এখন যদি এখানে ধরো KMnO4 থাকতো, KMnO4, দেখো এই পুরাটা আমার জারক হিসেবে, KMnO4 কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। আমরা এই অধ্যায়ে পড়বো KMnO4 যে জারক হিসেবে কাজ করে। এখন KMnO4 কি করে? 5টা ইলেকট্রন ত্যাগ করে। জারক, জারকের কাজ কি বলতো? KMnO4 জারক না বিজারক বলো? জারকের কাজ কি? জারক কি? যারা বিজারণ ঘটায়, বিজারণ মানে কি? গ্রহণ। কিন্তু KMnO4 কি? এটা বিজারক, KMnO4 বিজারক, ঠিক আছে? বিজারক মানে কি? জারণ ঘটে। জারণ মানে কি? ছাড়ন। এই কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? 5টা ইলেকট্রন ত্যাগ করে। 5টা ইলেকট্রন ত্যাগ কইরা MnO2 তে পরিণত হয়, ঠিক আছে? তাইলে তখন আমরা KMnO4 এর যদি গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বের করতে চাই, আমি সেটাকে 5টা ইলেকট্রন ত্যাগ করছে না, আমি গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটা বের করতে চাইলে 5 দ্বারা ভাগ করে দিব। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে তো গ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এখন আসি মোলালিটিটা কি। মোলালিটিটা হইতেছে, ধরো এইটাও এইভাবে লেখা হয় এমও। এটা তোমাদের যদিও লাগে না, তারপরও শিখা রাখা ভালো। ধরো তুমি এখন, আমরা দেখো কি কি করছি, যত মোল দ্রব দ্রবীভূত আছে তার মানে কি মোল সংখ্যার সাথে তুলনা করলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট মাসের সাথে তুলনা করলাম। এখন দুইটাই কি ছিল বলতো? দ্রবণের মধ্যকার ছিল না? এখন আমরা কি করব? দ্রবণ না নিয়া আমরা জানি কি দ্রবণ কিভাবে তৈরি হয় বলতো? দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক। এখন আমরা সমান সমান কি? দ্রবণ। এখন আমরা এই দুইটার তুলনা করছি, এখন এই দুইটার তুলনা তো করা যায়, করা যায় না? যদি এই দুইটার তুলনা করি তাহলে কি হবে দেখো তো? দ্রাবকটা আমার যে সবসময় লিকুইডই হবে এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নেই। এই জন্য আমরা এটা বলি যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত আছে, ঠিক আছে? এখানে আমরা কি বলি? মোল বলি। এটারে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোলালে প্রকাশ করি। মানে এই জিনিসটারে কি বলা হয়? মোলাল বলে, ঠিক আছে? আচ্ছা, এই গেল ঘনমাত্রা সম্পর্কিত কিছু কথা। এখন আমি তোমাদের সূত্র লিখি। দেখো, আমরা তো এই সূত্রের সাথে সবাই পরিচিত না? W × 1000 M × V সমান সমান কি? S, বা W সমান সমান কি ছিল? SMV ডিভাইডেড বাই কি? 1000। এই সূত্রের সাথে আমরা সবাই পরিচিত।
এখন আসো যে এই জিনিসটা দ্বারা কি বোঝায়, এই যে এই এসটা এটা কি বলতো, ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে। এখন এই ঘনমাত্রাটা আমরা কোন এককে বের করব সেটা পুরোটা কিসের উপর ডিপেন্ড করে, আমার নিজের উপর ডিপেন্ড করে। এখন আমি ধরো চাইলাম যে এটা মোল আরে বের করবো, তাহলে মোল আরে বের করতে হলে তাহলে আমি কি মোল সংখ্যা নিব, মোল অনুযায়ী নিব না, যত মোল দ্রব। তাহলে মোল কিভাবে বের করা যায় বলো তো? দেখো W/M এটা কি ছিল বলতো, মোল না? এটা কি ছিল, মোল ছিল না? তার মানে দেখো তোমার যদি নাও দেওয়া থাকে, ধরো তোমার এখানে ডাব্লিউ বলে নাই, এম বলে নাই, শুধু বলছে কি মোল সংখ্যা বের করতে হবে, মানে মোল সংখ্যা দিয়ে দিছে আর বললো যে 1 মোল ইন 750 ml, ঠিক আছে, 1 মোল ইন 750 ml। তাইলে এটার ঘনমাত্রা বের করো, কিসে বের করতে হবে, যেহেতু মোল ডিভাইডেড বাই মানে দ্রবণ, তাহলে কি দিতে হবে, মোলারিটিতে বের করা লাগবে। তো এখানে তুমি করবে কি n ইন্টু 1000 ডিভাইডেড বাই কি ভি। তার মানে n কত, 1, উপরে হবে কি 1000, নিচে কি হবে 750। এটা করলেই হয়ে যাবে, ঘনমাত্রাটা বের হয়ে যাবে। এটা একটু ট্রিকি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা এত ইজি দিবে না, এটা হচ্ছে ধরো এমসিকিউ যদি দেয় আর কি। এখন আসি মোলালিটি, তো আর আমরা এটা থেকে বের করবো না, মোলালিটি হইতেছে এটা বের করব, এখান থেকে কি বের করবো বলতো, মূল সংখ্যাটা, মানে মোলালিটি বের করবো কি মূল সংখ্যা বের করব। এই যে দেখো মোলালিটি হইতেছে মূল সংখ্যাটা বের করব। মূল সংখ্যা বের করার পরে আমি ওইটার ভাগ করে দিব কি দ্বারা বলতো, যত গ্রাম, মানে যত গ্রাম আমার কি নিছি বলতো, দ্রব না দ্রাবক, যত গ্রাম দ্রাবক নিছি সেটা দ্বারা আমি ভাগ করে দিব। এটা এই সূত্রের মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। এখন আসো যে আমরা ঘনমাত্রা বের করব কিসের, নরমালিটিতে, এস এম। আমার কি করা লাগবে বলতো, এখানে শুধুমাত্র এই ডাব্লিউটা চেঞ্জ করা লাগবে না, নাকি এমটা চেঞ্জ করব বলতো, এমটা চেঞ্জ করব। এই মোলার যেটা মানে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস নিব, তাহলে কার গ্রাম ইকুইভ্যালেন্ট মাস নিব বলতো, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস নিব না আমি, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। আমরা তো শিখছি না কিভাবে করতে হয়, এই যে এম ইকুইভ্যালেন্ট সমান সমান কি এম ডিভাইডেড বাই ই, তাই তো। তুমি চাইলে এখানে এম এর পরিবর্তে তুমি এটা লিখতে পারো, এস এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 এম ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তুমি এম ইকুইভ্যালেন্টটা আলাদা করে যেভাবে বক্স করে, মানে বক্স করে না সরি, মানে এখানে দেওয়া আছে মধ্যে এটা বের করে তারপর তুমি এখানে ডিরেক্ট বসাই দিতে পারো, ঝামেলা কম। কিন্তু তুমি এই ক্যালকুলেশনটা এখানে যদি না করো, দেখবো যে তুমি উল্টা পাল্টা করে করছো। বুঝা গেছে? তাহলে তো বুঝা গেছে, তাই না? এখন আসি যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা কি সেটা জানি। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি, ধরো তুমি বললা যে কোথাও তোমার 1 মোল, কি 1 মোল কি আছে, অণু বা সরি অণু আছে, ঠিক আছে, বা 1 মোল, দেখো বললাম কি যে 1 মোল সোডিয়াম আছে, ঠিক আছে, আমার কাছে কি আছে 1 মোল সোডিয়াম, তাহলে 1 মোল সোডিয়াম মানে কি বলতো, আমি বলতে পারি 23 গ্রাম, তাই তো। সোডিয়ামের আর পারমাণবিক ভর 23 না, বললাম যে 23 গ্রাম। এখন অ্যাভোগাড্রো সংখ্যা বলে যে কোন একটা পরমাণু যদি বা অণু যদি তুমি ধরো 1 মোল পরিমাণ নাও, ওইটার মধ্যে তুমি এতটা পরমাণু দেখতে পারবা। ঠিক আছে, পরমাণু বা অণু আছে যেটাই ধরো তুমি, ঠিক আছে, ধরো এটা মলিকিউল খনি অনেক বড়, এটার 1 মোল হয়েছে, তাহলে এটার মধ্যে এতটা অণু আছে। আর যদি 1 মোল সোডিয়াম অণু নাও, তাহলে এটার মধ্যে কি আছে, এতটা পরমাণু আছে, মানে এই সংখ্যাটা ফিক্সড। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা কি ফিক্সড, ঠিক আছে। এটা তো বোঝা গেছে। এখন তোমাদের এটার মধ্যে ধরো ডিরেক্ট সূত্র আছে, যেমন এই যে এখানে এন বের করলাম না, এই যে এন, ওইটার এন বাই এ ডিভাইডেড বাই এন দ্বারাও করতে পারো, এত মানে ওই সূত্রে যাওয়ার দরকার নাই। তুমি একদম সোজা কথা মোল সংখ্যাটা বের করবা। এখন মোল সংখ্যা বের করলে তোমার ধরো দেওয়া আছে যে 0.5 মোলে কতটি অণু আছে, ঠিক আছে, কতটা অণু আছে, ওইটা বের করার জন্য কি তোমার আলাদা সূত্র দরকার আছে? তুমি 1 মোলেরটা জানো না, 1 মোলে আছে এতটুকু, সুতরাং 0.5 মোলে কতটুকু আছে এটা তোমরা বের করতেই পারবা। তো এটার জন্য আলাদা করে সূত্র পড়ার দরকার নেই। তাহলে চলো এই ফার্স্টের এই পার্ট থেকে র্যান্ডম কিছু ধরো ম্যাথ করে দেখি, তোমাদের বইয়ে তো অনেক ম্যাথ আছে।
দেখো তোমারে বললো যে 1 গ্রাম অক্সিজেনে 1 গ্রাম অক্সিজেন লিখছে, তাই না? 1 গ্রাম অক্সিজেন বলছে, সো এটা কোনো গ্যাস না, শুধুমাত্র দেখো 1 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু আছে। দেখো এই জায়গায় ফার্স্টে আমাদের বুঝার জিনিসটা কি, তোমার যদি বলতো যে অক্সিজেন গ্যাস, তখন তোমার কি হইতো বলো তো? O2, এটা আমার অক্সিজেন গ্যাস। এখন বলছি কি শুধুমাত্র 1 গ্রাম অক্সিজেন বলছি। অক্সিজেন ওইটা তারা বুঝাইছে যে ওইটা তোমার গ্যাস, ঠিক আছে? মানে ধরো তুমি যে গ্যাসের অধ্যায় পড়বা, যেমন ধরো তুমি পরিবেশ রসায়নে পড়ছো না ওইটা, তো ওইখানে তো তোমার সব গ্যাস নিয়ে আলোচনা করছে। তো এইখানে কিন্তু এইখানে কি আমার কোনো গ্যাসের আলোচনা আছে? আমার একদম শুদ্ধ হবে যদি আমি এটারে অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেন ধইরা নিই। কারণ আমার গ্যাসের কথা বলে নাই, একটা গ্যাস ফর্ম করার জন্য কেন অক্সিজেন কি মুক্তভাবে অবস্থান করে না? শুধু অক্সিজেন হিসেবেও তো অবস্থান করে। এই অক্সিজেনটা যখন আরেকটা অক্সিজেনের কাছাকাছি আসবে তখন এটা কিসে পরিণত হবে বলতো? গ্যাসে পরিণত হবে। তো এইটা ক্ল্যারিফাই অবশ্যই জরুরি যে এটা কি আমার শুধুমাত্র অক্সিজেন নাকি অক্সিজেন গ্যাস, ঠিক আছে? ওজোন গ্যাস, ওইটাও গ্যাস। দেখো এই অক্সিজেনের সাথে যদি ধরো আরেকটা অক্সিজেন চলে আসে, দেখো মানে এই এখানে কয়টা বন্ড আছে বলতো? একটা পাই বন্ড আছে, একটা সিগমা বন্ড আছে, কোনটা বেশি শক্তিশালী হয় বলতো? পাই না সিগমা? সিগমা বন্ডটা আমার বেশি শক্তিশালী। তাহলে এই সিগমা বন্ডটা তো থাইকে যায়, এই পাই বন্ডটার এনিহাও ব্রেক কইরা আরেকটা অক্সিজেন এসে এদের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তখন এটা আমরা বলি ওজোন গ্যাস, যেটা আমার কোন স্তরে পাওয়া যায়? পড়াইছিলাম পরিবেশ রসায়ন, থার্ড লেয়ারে পাওয়া যায়। নিচেরটা কি? ট্রপোস্ফিয়ার, তারপরেরটা স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে পাওয়া যায়, ঠিক আছে? মেসোস্ফিয়ারে ওজোন গ্যাসটা পাওয়া যায়, এই যে O3 গ্যাস, বুঝা গেছে? বলো তো এখানে ওজোন গ্যাসটা কিভাবে তৈরি হয়? আইডিয়া করতে পারো? এখানে কি বাতাসের চাপ বেশি না কম বলো তো? কম। তাহলে চাপ কম মানে কি বলতো? ওইখানে দেখো এইভাবে নর্মাল অ্যাটমসফিয়ারে যখন একটা অক্সিজেন আছে এদের মধ্যে একটা বাড়তি প্রেসার আছে, যখন আরেকটা অক্সিজেন এসে সহজে এদের সাথে কি হতে পারে না, যুক্ত হতে পারে না। কিন্তু এখানে চাপ কম, তো ওইখানে কেমিক্যাল রিঅ্যাকশনটা ইজি হয়, ঠিক আছে? ওজোন গ্যাস তৈরি করার জন্য প্রেসার অনেক কম লাগে, মানে কম প্রেসারে তুমি পারবা এটা করতে। এখন দেখো আমি জানি কি অক্সিজেনের 1 গ্রাম, দেখো তো অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো তো? 16 গ্রাম। তুমি চাইলে এভাবে করে ফেলতে পারো, অথবা তুমি এই 1 গ্রামের মোল সংখ্যাটা বের করতে পারো। কিভাবে বের করো বলো তো? 1 গ্রামের মোল সংখ্যা 1/16, এটাও মোল সংখ্যা। তাইলে দেখো 1 মোলে আছে এতটুকু, এই কত, 1 মোলে আছে কতটুকু, এতটুকু আছে কতটুকু, এটা বের করা সোজা। কিন্তু এটার থেকে আরো সোজা, যদি আমরা জানি কি দেখো তো, 1 মোল সমান সমান এত গ্রাম, এক্স গ্রাম সমান সমান 6.023 ইন্টু 10⁻23 টি কি অণু বা পরমাণু। তাহলে দেখো তো এই 1 মোল সমান সমান 1 গ্রাম, এখন অক্সিজেনের 1 মোল সমান সমান কি? 16 গ্রাম। আমরা ডিরেক্ট ওইটাতে জাম্প করছি। 16 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা, এটা করে যাওয়া লাগতেছে তোমাকে এতটা। তাইলে 1 গ্রামে অক্সিজেন পরমাণু সংখ্যা 6.023 ডিভাইডেড বাই 60, ভাগ করলে যেই মানটা আসবে সেটাই কি আমার 1 গ্রামের মধ্যে অণু বা পরমাণু সংখ্যাটা আমি কি করতে পারবো? বের করতে পারবো। প্রমাণ অবস্থায় এত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের 2.2 গ্রাম
দেখো তো এই প্রশ্নটা তোমার কি বলছে, প্রমাণ অবস্থা। আচ্ছা, প্রমাণ অবস্থাটা কত কোনটা বলো তো, বলতে পারবে? হুম, হ্যাঁ 273 কেলভিন, ঠিক আছে। এটার সাথে আরো কি কি আছে বলো তো? মানে ওই অবস্থায় প্রেসার কত, দেখো তো আমার চাপ কত, 1 অ্যাটমসফিয়ার। আয়তন কত বলো তো, 22.4 লিটার। আর কি, টেম্পারেচার, টেম্পারেচার কত, 273 কেলভিন। এখন আমার এখানে লাগবেটা কি বলতো, আমার এখানে আয়তনটা দিয়ে কাজ করা লাগবে। আয়তনটা দিয়ে আমার কাজ প্রমাণ অবস্থায়। এখন বলছে প্রমাণ অবস্থায় এত গ্রাম গ্যাসের আয়তন কত, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, তাই না? এখন আমি যদি 2.2 গ্রাম গ্যাসের আয়তন বের করতে চাই, আমার প্রমাণ অবস্থায় আয়তন কত, 22.4 লিটার না, 22.4 লিটার। তার মানে কি বলতো, ওই যে আমরা এই নিজে যে লিখতাম না যে 1000 ml, 1000 ml মানে কি বলতো, 1 লিটার। বুঝতে পারছো, 1 লিটার। ওইভাবে আমরা না যাই, আমরা এভাবেই থাকি। দেখো 2.2 গ্রাম বলছে না, এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পারমাণবিক ভর কত, 44। তাহলে 44 গ্রাম প্রমাণ অবস্থায়, এটা মাস্ট লেখা লাগবে এখানে, প্রমাণ অবস্থায় না লিখলে মার্ক থাকবে না। দেখো প্রমাণ অবস্থায় 44 গ্রাম, প্রমাণ অবস্থায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত বলতো, 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় আমার 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 ডিভাইডেড বাই কত হবে, 44 লিটার। প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। দেখো তো জিনিসগুলা কি বলতো, ঐকিক নিয়মিত, তাই না? প্রায় ঐকিক নিয়ম। এখন খেয়াল করো তো, একদম কাছাকাছি না? এটা ওয়ানের থেকে একটু বেশি হবে, ঠিক আছে, ওয়ানের থেকে একটু বেশি হবে। হুম, খেয়াল করলে এখন বলো তো, পরীক্ষার সময় যদি এই ম্যাথটা তোমার এমসিকিউ তে দেয়, তখন কি করবা? এমসিকিউ তে ধরো তুমি বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পরীক্ষা, ভার্সিটির পরীক্ষা দিতেছো অ্যাডমিশন, তখন তোমার কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর তো নাই, আছে? তখন তুমি ক্যালকুলেটর নিতে পারবে না, তাহলে এই ম্যাথটা কিভাবে করবা? দেখো এটারে তুমি সিম্পলি ভাবে, মানে সিম্পলি একটা গুণ করে দাও। কি গুণ করবা? 22-এর সাথে 2 গুণ করলে কত হয়, 44 হইতেছে না? তাহলে 44-এ 40 দ্বারা ভাগ করলে কি হবে, 1। তাহলে দেখো তো এক্সেস কি থাকতেছে, 0.4 আর 0.2 না, এই দুটো যদি আমি গুণ করি, ধরো আমার কিছু একটা মান আসে। এখন তোমার মানে ভার্সিটির পরীক্ষার যে ইয়াগুলা আছে, মানে এমসিকিউ গুলো আছে, তোমার একদম রিলিভেন্ট কোনো অ্যান্সার দিবে না। ধরো তো একটা আসবে 1.1, আসবে 1.2, আসবে তারপরে আসবে 1.5, আর ধরো 2। তাহলে এই জায়গায় দেখো 1 তো হবে না, 1 হইতে পারবে? 1 তো হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ দশমিকের পরে কিছু একটা সংখ্যা আছে। এখন 1.5 হইতে পারবে না কেন বলো তো, 1.5 হওয়ার জন্য আরো বড় মানের দরকার আছে। এখন হয় 1.12 হবে, নাহলে কি হবে, 1.2 হবে। কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটাই তোমার দিবে পরীক্ষার সময়, এই দুইটা দিবে না, মানে কাছাকাছি মান দিবে না, অনেক গ্যাপ রেখে মান দিবে। যেমন ধরো যে এইখানে তোমাদের ধরো অপশন এইটা দিতে পারে যে এটার অ্যান্সার কত হয়, 1, 1.2, 1.12, 1.7, 2.5। এখন দেখো তো 1 তো হবে না, 1 এর থেকে একটু বেশি হবে। এটা হইতে পারে 1.7, তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন দশমিকের গুণ করার তো তোমার দরকার নেই, তোমার তো এই জায়গায় বৈশাখ গুণ করার মতো সময় পাবা না। হ্যাঁ, বুঝছো এখন এটা কিভাবে করছি? হ্যাঁ, তুমি দাগ দাও, ছিঁড়া ফেলো, যা মন চায় তা করো, ডাজেন্ট ম্যাটার। মেডিকেলের কোশ্চেনটা মানে এত মানে বিদঘুটে, যদি ধরো তোমার এক্সামিনার ভালো হয় তাহলে তো তোমার জন্য অনেক সুবিধা। ধরো পেজটা, মানে এটা হচ্ছে কিরকম প্রশ্ন, এরকম বড় একটা খাতা, ঠিক আছে, এই কোণা হইতেছে ওএমআরটা, এখানেও কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে, এখানেও কোশ্চেন আছে। তারপরে এই খাতাটা উল্টাও, খাতাটা উল্টাও,
এক দুই তিন চার, কোশ্চেন আছে, কোশ্চেন আছে, কোশ্চেন কোশ্চেন। এখন এই পার্টটা ছিঁড়া যায়, ঠিক আছে, এই পার্টটা ছিঁড়া যায়। এখন তোমার টিচার ফ্রেন্ডলি হয়, তাহলে তোমার বলবে যে এই পাশটা তুমি ছিঁড়া নাও। ছিঁড়া মানে দুইটার আলাদা করে ফেলো, ওএমআর শিটটা আলাদা, এই শিটটা আলাদা। আর যদি না বলে, তার মানে তুমি ধরে রাখো যে তোমার এই যে প্রশ্নটা ফ্লিপ আর আনফ্লিপ করতে করতে তোমার 2 মিনিট বাদ যাবে। তোমার পরীক্ষা কয় মিনিটে বলো তো? 60 মিনিটে। তুমি তো 60 মিনিট পাবা না। প্রথম কথা হচ্ছে কোশ্চেন ডিস্ট্রিবিউশন একটা ব্যাপার আছে না, কোশ্চেনটা ডিস্ট্রিবিউশন করবে, ওই জায়গায় তোমার 30 সেকেন্ড চলে যাবে। বা হল বড় হইলে না, 30 সেকেন্ডের বেশি নিবে না। তারপরে আসবে তোমার সাইন করবে, ওই জায়গায় 30 সেকেন্ড। আর এই যে এই জিনিসটা ফ্লিপ আর আনফ্লিপ করতে ধরে রাখা যায়, মানে তুমি টাইম পাবা মূলত হইতেছে 55 মিনিট। ঠিক আছে, 55 মিনিট টাইম পাবা। বুঝতে পারছো? এই 55 মিনিটের মধ্যে যে তোমার 100টা এমসিকিউ দাগানো লাগবে। পাগলামি কি মেগা। হ্যাঁ, তুমি একটা জিনিস চিন্তা করো, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আমি অ্যান্সার করতেছি কি, জি এর ভ্যালু 9.8, এটা আমি মেডিকেলে কোন জায়গায় পড়বো? তারপর আমি অ্যান্সার করতেছি যে এটা কি জানো, হাইড্রার বাসস্থান এই জায়গায়। হাইড্রা এটা করে, হাইড্রা ঘাস খায়, হাইড্রা ঘাস খায় না কি খায়, এটা দিয়ে আমি আমার মেডিকেল সেক্টরে আমার কাজ কি? আমি কই যে গিয়া মানে আমি আমার এইগুলো জিনিস, এখন এই জায়গায় এরা আর সুন্দর একটা ওয়ে করতে পারতো। এইচএসসি পড়ছে, তো কিছু হইলো পড়ে আসছে ওগুলা বাদ। এখন মেডিকেলের কঠিন কোন একটা বই ধরায় দেয়। হ্যাঁ, হ্যাঁ, কিছু তো মানে তুমি নলেজ নিয়ে তো তাও তো তুমি ঢুকতে পারবা। হ্যাঁ, কিছু তো জ্ঞান হইছে। এডুকেশন সিস্টেমে ঝামেলা, কি করবো? তারপর তুমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য তুমি বলতেছো অমুক দেশের রাজধানী কি, তারপর এ কত সালে মানে এই যে মানে ওই লোক কোন সময় ঘর থেকে বাইরে হয়েছে, এই কি করছে। এখন আমার বিসিএস এটার কাজ কি? লজিক লেস। ভাইবা তো আগে তো জিজ্ঞাসা করতো তোমার জাতির পিতা মানে এই ওই যে আমার পিছনে যে ছবিটা টানানো আছে এই লোকের নাম কি, এগুলো জিজ্ঞাসা করতো। যে যত তেল মাইখা সুন্দর করে বলতে পারতো, তার ভাইবা তত বেশি ভালো। আর তো বিসিএস, আচ্ছা, 1 গ্রাম দরকার নাই এগুলো করার। এসটিপি এসএটিপি এগুলো তো জানো তাই না? এসটিপি তে আয়তন কত? দেখো এই জায়গায় কিন্তু তিনটা এসটিপি, 0 ডিগ্রি সেলসিয়াস, এসএটিপি। এসটিপি তে আয়তন হইতেছে 22.4 লিটার। 0 ডিগ্রি সেলসিয়াস তো জিরো, একই তো, মানে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কি আমার নর্মাল এনভায়রনমেন্টে যে আয়তন সেটা হচ্ছে আমার 22.04 লিটার। যদি আমি এসএটিপি বলি 22.414 লিটার, নাকি 22.789? না, 789, 789 লিটার। 414 তো এটা, উপরেটা 414, এটা 789। দেখো বুঝতে পারছো এখন এগুলা? আর এইখান থেকে মানে আমরা ওই যে 9-10-এ কয়েকগুলা ম্যাথ করছিলাম না, যেমন ধরো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে বা চুন পাওয়া যাবে, এগুলা পড়ছিলাম না? এইরকম কিছু ম্যাথ আছে, এগুলো তোমরা বই থেকে দেখা করে নিবে, এগুলা তোমাদের এমসিকিউ তে দরকার। এই সামনে যাবা আর কি, তোমরা এই জিনিসগুলো কইরা নিয়ে আসবা। যেমন ধরো 417 পেজের আগ পর্যন্ত এই যে দেখো নিজে করো, এখানে একটা পার্ট আছে না 416 পেজে, এটা কইরা দেখাবা। কয়টা কোশ্চেন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আছে, এই 10টা করবা হোমওয়ার্ক।
416, হ্যাঁ এই বক্সটা নিজে করো। হ্যাঁ 10টা মাত্র। স্পর্শ পদ্ধতি ইয়া বের করে না।